আজকের লেকচারে আমরা পেজিং এর কনসেপ্টটা নিয়ে ডিসকাস করব। এই কনসেপ্টটা দুটো সাবজেক্টেই কিন্তু থাকে। কিছু ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য এটা আর্কিটেকচারে থাকছে, কম্পিউটার আর্কিটেকচার। কিছু ইউনিভার্সিটির পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু সাবজেক্টটায় থাকে। তো প্রথমেই জিনিসটা কি, তোমরা যে কোনো দুটো সাবজেক্ট থেকে যারা দেখছো তোমরা দুটোই কনসেপ্টটা একই থাকবে, মানে পেজিং এর কনসেপ্ট কখনো চেঞ্জ হয় না। সাবজেক্টের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে, বাট কনসেপ্টটা কিন্তু সব জায়গায় কিন্তু সেম। তো সেই সূত্রে আজকে কিন্তু আমরা পেজিং এর আইডিয়াটা ডিসকাস করব। পেজিং জিনিসটা কি প্রথমে এটা বলে দিই, এটা কিন্তু একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। মেমোরি মানে হচ্ছে আমাদের র্যাম কি করে ম্যানেজ করে, অপারেটিং সিস্টেম র্যাম কে কিভাবে ম্যানেজ করে সেটা নিয়ে আমরা গল্প করব। এর ইনডেপথ অনেক ডিসকাশন আছে, প্রিভিয়াস ডিসকাশন আছে, সেটা আমি এখানে কথা বললাম না। এটা পিওরলি হচ্ছে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট, যেগুলো যারা অপারেটিং সিস্টেম আমাদের মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক আমরা ইনডেপথ ডিসকাস করি। যে পেজিং কনসেপ্টটা জন্মগ্রহণ কোথা থেকে হলো সেটা নিয়ে এখানে ডিসকাস করব না আমি। জাস্ট এখানে আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউটাকে মাথায় রেখে জাস্ট আমি এটাকে ডিসকাস করছি যে বেসিক পেজিংটা কি। এটা মেইনলি আমাদের আর্কিটেকচার যে সিলেবাসটা রয়েছে সেটুকু আমি কভার এখানে করছি। বাকি ইন ডিটেলস যদি তোমাদের দেখতে হয় আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। অপারেটিং সিস্টেম প্লেলিস্টে আমি পুরো জিনিসটাকে কিন্তু ইন ডেপথ ডিসকাস করেছি। যাই হোক, চলে আসি পেজিং কনসেপ্টটাকে একটু ডিসকাস করি। দেখতে পাচ্ছ আমি এখানে দুটো ছবি রেখেছি। একটা হচ্ছে তোমার এইটা, ধরে নাও আমি এটা কথার কথা বললাম, এটা হচ্ছে আমাদের র্যাম, ঠিক আছে? র্যামের একটা গল্প এখানে রেখেছি, ভালো কথা। আর এটা হচ্ছে আমাদের ধরে নাও হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটাকে আমি একটুখানি এইভাবে ড্র করছি। হার্ড ডিস্কের মধ্যে এরকম একটা জিনিস রাখা রয়েছে। আঁকাটা খুব দেখতে বাজে হয়েছে, জাস্ট বোঝার জন্য বললাম, এটা হার্ড ডিস্কের কথা আমি বলছি, ভালো কথা। এইবার গল্পটা হচ্ছে এই পেজিং পুরো কনসেপ্টটাই হচ্ছে র্যাম এবং হার্ড ডিস্কের মধ্যে সম্পর্কের গল্প এখানে আমি করবো। এখানে অন্য কেউ কোনো ব্যাপার নেই, পরে আমরা জানবো আরো ডিটেলসে। কিন্তু এখানে আমরা জাস্ট দেখবো যে র্যাম এবং হার্ড ডিস্কের মধ্যে কি গল্প আছে, মানে অপারেটিং সিস্টেম কিভাবে এই দুটো জিনিসকে সুন্দর করে গুছিয়ে রাখে। চলে আসি, দেখো প্রথমে অপারেটিং সিস্টেম কি বলছে। আমাদের যে র্যামটা দেখতে পাচ্ছ, এই র্যামের মধ্যে ধরে নাও র্যামটাকে কিছু এরকম ব্লকসে ডিভাইড করা রয়েছে। কি বললাম বুঝতে পারছো? যেটাকে বলে ফিক্সড সাইজ ব্লক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ফিক্সড সাইজ ব্লক। ভালো কথা, এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল। এগুলোকে কি বলা হয়? ফিক্সড সাইজ ব্লক বলা হয়। এইবার প্রশ্নটা আমরা আসবো, এই যে ফিক্সড সাইজ ব্লকটাকে আমরা কি বলি? এটাকে আমরা ফ্রেম বলি। কি বলি? ফ্রেম। তা ভালো কথা, এটা যে ফিক্সড সাইজ ব্লকের গল্প বলছে। এটা 2 কেবি হতে পারে, 1 কেবি হতে পারে, 512 বাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই ব্লকগুলোকে আমরা এইভাবে গল্পতে আনছি, ঠিক আছে? ধরুন এটা ব্লক নাম্বার 0, ব্লক নাম্বার 1, ব্লক নাম্বার 2, এইভাবে আমাদের ব্লকিং করা। যেরকম তোমরা মোটামুটি ক্যাশ অলরেডি আমরা পড়েছি, ক্যাশ মেমোরির গল্প। ক্যাশকে আমাদের ব্লকগুলোকে আমাদের লাইন বলি। তো এই যে র্যামের যে ব্লকগুলোকে আমরা ফ্রেম বলা হয়। কি বলা হয়? ফ্রেম বলা হচ্ছে, ভালো কথা। এবার হার্ড ডিস্কের মধ্যে ধরে নাও ইয়েলো কালার, এটা একটা প্রসেস, বা আমরা সিম্পল কথায় যদি বলি এটাকে সফটওয়্যার বলে দাও। সফটওয়্যারটা পড়ে রয়েছে, ভালো কথা। তো অপারেটিং সিস্টেম কি করছে, এই সফটওয়্যারটাকে আমাদের ফিক্সড সাইজ ব্লকে এরকম ডিভাইড করা হচ্ছে। দেখো আমি এখানে লাল লাল পেন দিয়ে করছি, এগুলোকে ফিক্সড সাইজ ব্লকে ডিভাইড করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো এদের যে এই যে প্রসেসের যে ফিক্সড সাইজ ব্লককে কি বলা হয় জানো? এটাকে বলা হয় পেজ বলা হয়। কি বলা হয়? পেজ বলা হয়। এইবার একটা বড় গল্প, এটাও কিন্তু ফিক্সড সাইজ ব্লক, একই ব্যাপার। এটাও কি একটা ফিক্সড সাইজ ব্লক কিন্তু। এবার গল্পটা কি হচ্ছে, দুটো জিনিসটাকে মাথায় রাখতে হবে। আলটিমেটলি আমরা এটা জানি, যখনই কোনো প্রসেস এক্সিকিউট করে সেটাকে সিপিইউর কাছে যেতে হয়। বাট সিপিইউ কিন্তু কখনোই কোনোদিন কিন্তু হার্ড ডিস্কের সাথে ইন্টারাকশন করে না। আমি কিন্তু মেমোরি হায়ারার্কি যখন পড়িয়েছিলাম আর্কিটেকচারে এই কথাটা বলেছিলাম আমি, যে কখনো সিপিইউ কিন্তু ডাইরেক্ট হার্ড ডিস্কের সাথে ইন্টারাক্ট করে না। সিপিইউ ইন্টারাকশন লেভেলটা হচ্ছে হয় ক্যাশ মেমোরি, আর না হলে কিন্তু র্যাম অব্দি আসে। তো আলটিমেটলি এইটুকু তো ক্লিয়ার হচ্ছে যে আমাদের সবকিছু সেভ কোথায় হয়? এই যে সফটওয়্যারগুলো ইনস্টল করি, যাই তোমরা করো না কেন, কোনো ছবি রাখছো, ভিডিও রাখছো, গান রাখছো, এগুলো সব কোথায় থাকে? এগুলো সবই কিন্তু আমাদের হার্ড ডিস্কের মধ্যে আমরা পার্মানেন্ট স্টোরেজে সেভ করি। র্যাম কিন্তু আমাদের পার্মানেন্ট স্টোরেজ না, ওটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে যত পর্যন্ত তোমার ভোল্টেজ সাপ্লাই থাকবে তত পর্যন্ত ডেটা থাকবে, ভোল্টেজ সাপ্লাই থাকবে না তো ডেটা থাকবে না। এটাকেই বলা হচ্ছে ভোলাটাইল কনসেপ্ট। তো সেই সূত্রে দাঁড়িয়ে র্যামের মধ্যে কিন্তু আমরা কোনোদিন কোনো জিনিস পার্মানেন্ট স্টোর করতে পারি না। তো পার্মানেন্ট স্টোরেজ মানেই হচ্ছে হার্ড ডিস্ক। তার মানে সফটওয়্যার কোথায় রয়েছে? সব হার্ড ডিস্কের মধ্যেই সেভ রয়েছে। এখনকার দিনে এসএসডি এসে গেছে, আমি ওর ব্যাপারে কথা বলছি না, আমি ক্লাসিক্যাল কনসেপ্টের ব্যাপারে কথা বলছি, মানে হার্ড ডিস্কের ব্যাপারে কথা বলছি। তো হার্ড ডিস্কে আমাদের
যে এই যে দেখতে পাচ্ছ এই যে প্রসেসটা ধরে নাও, প্রসেসের নাম বা সফটওয়্যার নাম S1 যাই ধরে নাও না কেন, এগুলোকে আলটিমেটলি আমাদের র্যামের মধ্যে আনতে হবে। তো র্যামের মধ্যে আনলে তবেই এটা কিন্তু পরবর্তীকালে সিপিইউর কাছে যাবে এক্সিকিউশন করার জন্য। বেসিক এগুলো আমরা ইনস্ট্রাকশন সাইকেলেও বুঝেছিলাম যে আমাদের র্যাম থেকে ডেটা আমাদের যায় হচ্ছে সিপিইউর মধ্যে, সিপিইউ এক্সিকিউট করে, এইসব আমরা গল্পগুলো দেখেছি, নতুন কিছু ব্যাপার না। কিন্তু এবার যে গল্পটা এখানে রাখছি, যেখানে পেজিং কাকে বলে, দেখো এখানে ফ্রেমে ডিভাইড করা হয়েছে আমাদের র্যামকে আর যে কোনো প্রসেসকে। এবার হার্ড ডিস্কের মধ্যে যে একটাই প্রসেস হবে এরকম ব্যাপার না, যতগুলো প্রসেসই থাক না কেন সেই প্রসেসগুলোকে এরকম ফিক্স সাইজ ব্লকে ডিভাইড করা হয়। এই যে ফিক্স সাইজ ব্লকগুলোকে কি বলা হয়, পেজেস বলা হয়। এবার তুমি ধরো না এখানে 8টা পেজে ডিভাইড হচ্ছে, এরকম যেরকম তোমার প্রসেস থাকবে সেরকম ভাবে ডিভাইড হবে। কিন্তু এখানে যেটা মেন কথা কি, যে ফ্রেমের সাইজ সব সময় কিন্তু পেজের সাইজের সাথে সমান হবে, ইকুয়াল টু আমি দিয়ে দিলাম পেজ সাইজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কেন কেন কি গল্পটা, এই এক একটা যে ব্লক দেখতে পাচ্ছ আমি এখানে সার্কেল করছি, এই এক একটা ব্লক উঠে ডাইরেক্টলি এসে এক একটা তোমার র্যামের যে ফ্রেমের মধ্যে বসবে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কথা যে প্রত্যেকটা ফ্রেমের সাইজ মানে র্যাম যেভাবে পার্টিশন করা হয়েছে বা ব্লকিং করা হয়েছে, মানে ব্লক করেছো, ব্লক বলতে গেলে আমরা ছোট ছোট এতে ব্লকসে ডিভাইড করেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে সেই যে ফ্রেমের সাইজ, যে ফ্রেমের সাইজ যাই হোক, ধরে নাও আমি বললাম 2 KB, তাহলে 2 KB যদি ফ্রেমের সাইজ হয় তাহলে আমরা প্রসেসগুলোকেও কিন্তু 2 KB তে ডিভাইড করব। কি বললাম, ক্লিয়ার হয়েছে? প্রসেসগুলো, একটা প্রসেস ধরে নাও, কথার কথা বলছি, এটা ধরে নাও 10 KBর একটা প্রসেস বা সফটওয়্যার যাই বলো না কেন, তাহলে আমরা যদি 10 KB কে 2 করে ভাগ করি তাহলে 5খানা আমাদের কিন্তু 5খানা ফ্রেম থাকবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এক একটা ফ্রেম গিয়ে আমরা এক একটা আমাদের র্যামের ব্লকসে বসবে। এই যে কনসেপ্টটা, যে এক একটা প্রসেস, যেটা প্রসেসকে আমরা পেজেসে ডিভাইড করছি হার্ড ডিস্কে থাকাকালীন, সেখান থেকে এক একটা এরকম পেজ উঠে এসে র্যামের ব্লকে এরকম বসেছে, যে কোনো ব্লক খালি থাকলে বসতে পারে, এরকম ব্যাপার না পরস্পর বসবে, যে কোনো ব্লক খালি থাকলে কিন্তু এখানে বসতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা, একেই বলা হয় পেজিং। জাস্ট আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউতে যেটুকু ইম্পর্টেন্ট আমি এখানে ডিসকাস করলাম। ইন ডেপথ এটাতে কেন করলে কি হয়, কি আগে সমস্যা ছিল, এগুলো কিন্তু সবই আমরা অপারেটিং সিস্টেমে ইন ডেপথ ডিসকাস করি। বাট তোমাদের আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ এর জন্য এইটুকুনি কনসেপ্ট লাগবে তোমাদের জানতে গেলে। অঙ্কগুলো যেগুলো পরবর্তীকালে তোমাদের আসবে, যাদের ইউনিভার্সিটিতে আছে, স্পেশালি যারা WB2 থেকে বিলং করছো, মাকআউট থেকে বিলং করছো, তাদের জন্য কিন্তু এটা ইনডেপথ সিলেবাসে রয়েছে। তো সেই জন্যই আমি এটা কভার টপিকটা করলাম যে পেজিং বেসিক কি বলছে, র্যামকে আমরা ব্লকসে ডিভাইড করব, আর প্রসেসগুলো যেটা হার্ড ডিস্কে রয়েছে এটাকে আমরা যে ব্লককে ডিভাইড করছি, দুটোকেই আমরা ডিভাইড করছি ব্লকসে। র্যামের এক একটা ব্লককে ফ্রেম বলা হয়, আর আমাদের যে প্রসেসকে যখন ডিভাইড করলাম এক একটা ব্লককে আমাদের পেজ বলা হয়। তো এক একটা প্রসেসের যে পেজগুলো এসে র্যামে এসে বসবে, সে যে কোনো জায়গায় বসতে পারে, এরকম ব্যাপার না যে আমাকে প্রথম জিরোটা যদি জিরোই বসতে হবে, এরকম কোনো ব্যাপার না। যে কোনো খালি জায়গায়, যে কোনো খালি যে ব্লকসের মধ্যে এসে বসতে পারে, কোনো প্রবলেম নেই। এই কনসেপ্টটাই কিন্তু ইনডেপথ আমাদের কি বলা হয়, পেজিং বলা হয়। তো এবার গল্পটা হচ্ছে পেজিংটা তো আমরা বুঝে গেলাম যে পেজিং জিনিসটা কি। প্রশ্ন দিলে তোমরা 2 নম্বর 3 নম্বর কাকে বলে পেজিং ছবি দিয়ে বা প্লাস তোমরা এই কনসেপ্টটাকে লিখে দিয়ে আসলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। এবার যে প্রশ্নটা আমরা রাখবো, মানে পরবর্তীকালে পেজিং দিয়ে অঙ্ক দেবে। তো পেজিং যে করলাম, এটা কে করলো, এটা কোন ভদ্রলোক করেছে বলতো? এটা অপারেটিং সিস্টেম করেছে। এই সব যে কারুকার্যটা করলো, কে করলো? এগুলো সবই কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ। সিপিইউ কিন্তু জানেই না। এটা পুরো ক্লিয়ার করে নিচ্ছি, সিপিইউ কিন্তু এখনো এসব গল্প কিচ্ছু জানে না যে কি হয়েছে কি হয়নি। এইবার সিপিইউ ধরে নাও যখন কোনো কিছু, কোনো প্রসেসের কোনো পার্টকে চাইছে, তখন ব্যাপারটা কি হয় সেটাকে আমরা ইনডেপথ এখানে ডিসকাস করবো। কারণ কি এইটা যদি ইনডেপথ যদি ডিসকাস না করি আমরা কিন্তু কনসেপ্টটাই বুঝতে পারবো না, আর আমরা স্পেশালি যে অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো না। তো আমরা এই ছবিটা দেখে ইনডেপথ ক্লিয়ার করবো যে কি বলতে চেয়েছে, কিভাবে সিপিইউ যখন কোনো প্রসেসকে চায় তখন এই গল্পটা কিভাবে কাজ হয়। পুরো গল্পটা আমরা এই ছবিটা দেখে আমরা ক্লিয়ার করবো। খুব ইম্পর্টেন্ট কথা, এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার না হয় তোমরা কিন্তু আগামী দিনে অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। এই হচ্ছে বেসিক আইডিয়াটা প্রথম থেকেই বলছি। তো চলে আসি, ধরে নাও এই ছবিটা ভালো করে দেখো, তাহলে আমাদের দেখতে পাচ্ছ এই সিলিন্ড্রিক্যাল কনসেপ্টটা আমি একটুখানি হাইলাইট করছি। এই যে সিলিন্ড্রিক্যাল কনসেপ্ট দেখতে পাচ্ছ, এই যে সিলিন্ডারটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে হার্ড ডিস্কের গল্প রেখেছে। মানে হার্ড ডিস্ক এখানে ধরে নাও রয়েছে, তার মধ্যে একটা প্রসেস দেখতে পাচ্ছ। এই ছবিটা দেখা মানে এটা প্রসেস 1 আমি উপরে লিখেছি, মানে এই প্রসেসটার কথা, মানে দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে, আমি এটা প্রসেসের কথা আমি হাইলাইট করলাম, পরে এটাকে মুছে দেবো, হয়ে গেল। আর এইটা কি জিনিস, একটু পেজ টেবিলের ব্যাপারে কথা বলবো আমি। এখানেই তোমাদের জানতে হবে পেজ টেবিল জিনিসটা কি, অবভিয়াসলি আমরা জানবো।
আর এবারে আমাদের কি রয়েছে দেখতে পাচ্ছ, আমি এখানে হাইলাইট করছি, এটা হচ্ছে র্যাম। ভালো কথা, এগুলো মোটামুটি তুমি দেখে ছবিতে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা গল্পটা কি রেখে তলায় একটা কথা বলেছি যে প্রসেসের সাইজ হচ্ছে 4 বাইট। এবার একটা ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ আমরা একটা ঘর, এই যে আমি হাইলাইট করছি, এই এক একটা ঘর হচ্ছে 1 বাইটের, কি বললাম 1 বাইট, হিসাব মতন তাই হয়, আমি কথার কথা জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এখানে এক একটা হচ্ছে আমাদের 1 বাইটের এরকম ব্লক। তো এই হিসাব মতন এরকম ভাবো যেটা 4 বাইটের প্রসেস। দেখো 4টে আমাদের ঘর রয়েছে, তাহলে হিসাব মতন এক একটা বাইট যদি হয় তাহলে প্রসেস যেটা P1 এর, যেমন এটাকে 1 বাইট ধরলাম, 1 বাইট BY লিখলাম, এটা 1 বাইট, এটা 1 বাইট, তাহলে আমাদের 4 বাইটের কিন্তু প্রসেস হয়ে গেছে। খুব ভালো কথা, এটা নিয়ে কোনো কথাই নেই। তার মানে এবার বলে দিয়েছে যে পেজ সাইজও কিন্তু এখানে বলেছি, আমি জাস্ট অ্যাজাম্পশন করেছি যে পেজ সাইজ 2 বাইটের। তার মানে গল্পটা কি, টোটাল যদি 4 বাইট হয়, এর হিসাবটা একটু কোনো সোজা হিসাব, তো 4 বাইটের প্রসেস, এটা কিন্তু তোমাদের অঙ্কতে রাখবে। আর নাম্বার অফ পেজ তোমরা বার করবে কিভাবে, তো এটা তো নর্মাল হয়ে যাচ্ছে। 4 বাইটের প্রসেস, এক একটা পেজ সাইজ যদি 2 বাইট করে হয় তাহলে কতগুলো আমাদের পেজ হবে, মানে প্রসেসটাকে যে ভাঙবো কতগুলো পেজ হতে পারে, বলবে ভাই 2টো পেজ হবে। দেখো তাই কিন্তু আছে, আমি যখন এখানে হাইলাইট করবো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই একটা পেজ, হ্যাঁ এই একটা পেজ, তো এক একটা পেজের মধ্যে 2 বাইট করে ধরা আছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে পেজ নাম্বার 0, পেজ নাম্বার 1। সবসময় কম্পিউটারে আমরা কি দিয়ে শুরু করি, আমরা 0 দিয়ে কিন্তু কাউন্টিং শুরু করি। তাহলে আমাদের বুঝতে পারলে, তাহলে আমাদের এই প্রসেসটাকে ভাগ করা হয়েছে 2 বাইটের আমাদের এক একটা পেজ রয়েছে। তাই হিসাব মতন প্রসেসের সাইজ ছিল 4 বাইট, তো 2 বাইটে যদি ভাগ করি তাহলে দুটোই কিন্তু পেজ হবে। ভালো কথা, ক্লিয়ার হয়ে গেল। এবার র্যামটাও কিন্তু তাহলে আর বলার ব্যাপার নেই, র্যামে যে ফ্রেম হবে, তাহলে এখান থেকে দেখে তোমরা বুঝতে পারছো যে কত বাইটের র্যাম। যদি আমি এখানে লিখি টোটাল, দেখো এখানে হিসাব করে নাও, এক একটা সেল সবসময় 1 বাইটেরই থাকে, এগুলো 1 বাইট 1 বাইট 1 বাইট এভাবে রয়েছে। তো কতগুলো সেল দেখো, এখানে আমাদের 11 অব্দি দেওয়া আছে, তাহলে 0 থেকে 11 মানে 12 বাইটের আমাদের ধরে নাও 12 বাইটের আমাদের টোটাল র্যামের সাইজ হচ্ছে 12 বাইট, পাশে লিখলাম। তো এখানেও তাই দেখো, পেজ সাইজ আর ফ্রেম সাইজ সবসময় সেম হবে, এটা কিন্তু কখনো আলাদার কোনো ব্যাপার নেই, এটা কখনো ভুলবে না। আমি তলায় লিখলাম যে ফ্রেম সাইজটা কিন্তু তোমার সবসময় সেম ইজ ইকুয়াল টু পেজ সাইজই হবে, যেটা কিনা 2 বাইট। গল্প এখানে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কতগুলো আমি ফ্রেমে ডিভাইড করলাম যদি বলি, তাহলে আলটিমেট করে নাও 12/2 করলে কত হবে, 6টা ফ্রেম হওয়া উচিত। দেখো 6টাই তো ফ্রেম আছে, দেখো 0 1 2 3 এইভাবে দেখো 6খানা কিন্তু আমাদের ফ্রেম আছে, মানে দিস ইজ দ্য ফ্রেম। এক একটা ফ্রেমের মধ্যে 2 বাইট করে আমাদের ডেটা রয়েছে বলতে পারো, বা 2 বাইটের সেগমেন্ট রয়েছে হতে পারে, মানে 2টো বাইট এখানে রয়েছে একটা ফ্রেমের মধ্যে, সেটা তোমার যা হতে পারে। গল্পটা সেটা না, গল্পটা হচ্ছে যে টোটাল র্যামটাকে আমরা যদি বলে দিই যে আমাদের যে র্যামটাকে যে ডিভাইড করছি ব্লকসের মধ্যে কতগুলো সেল হবে সেটা নিয়ে কথা বলছি না, এখানে হিসাব মতন যা রয়েছে যে টোটাল সাইজ হচ্ছে 12 বাইটের র্যাম আছে, আর আমাদের 2 বাইটের মানে 2 বাইটের আমাদের ফ্রেম সাইজ থাকতে হবে। তাহলে এক একটা যে আমি যে ডিভাইডেন্স বা ব্লকের মধ্যে আমাদের কি হলো, আমাদের এক একটা ব্লকের মধ্যে আমাদের 2টো করে বাইট এখানে গেল। তাহলে এই ব্লক নাম্বার বা ফ্রেম নাম্বার 0 এর মধ্যে 2টো বাইট রয়েছে, ফ্রেম নাম্বার 1 এর মধ্যে আমাদের 2টো বাইট রয়েছে। এই হচ্ছে বেসিক গল্প, ক্লিয়ার হয়ে গেছে, এর থেকে আর বেশি বড় কিছু ব্যাপার নেই, এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এইবার ধরে নাও, গল্পতে আমি জাস্ট বলি, প্রসেসটা যখন এইভাবে ডিভাইড হয়েছে, তার মানে এই প্রসেসটা কিন্তু হার্ড ডিস্ক থেকে উঠে কোথায় আসবে, আমাদের কিন্তু র্যামের মধ্যে আসবে। মানে এই হচ্ছে গল্প যে আমাকে কোথায় আসতে হবে, র্যামের মধ্যে। ধরে নাও আমি কথা বলছি, এই যে দেখতে পাচ্ছ যে আমাদের পেজ নাম্বার 0টা উঠে ধরে নাও আমাদের ফ্রেম নাম্বার 1-এ বসলো, কি বললাম ক্লিয়ার হয়েছে। তার মানে কি টোটালটাই আমার এখানে যে 2টো বাইট রয়েছে এখানে, এই টোটালটাই কিন্তু চলে আসবে এখানে। ভালো কথা, এখান থেকে ক্লিয়ার করে নাও, এই যে টোটাল যে আমাদের 1 বাইট, আমি একটা কালারিং করে তোমাদের বোঝাই তো ক্লিয়ার হবে, যে টোটাল এই যে 2টো বাইট দেখতে পাচ্ছ, যেটাকে বলা হচ্ছে আমাদের পেজ নাম্বার 0টা আমাদের কিন্তু ফ্রেম নাম্বার 1-এ ধরে নাও খালি জায়গা পেয়েছিল, এসে বসে গেছে। তাহলে গল্প ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো ধরে নাও সেকেন্ড যে ধরে নাও এই পোর্শনটা রয়েছে, যে এই যে সেকেন্ড এই যে বাইট 1 বাইট 2 ধরে নাও, এই যে আমাদের পেজ নাম্বার 1টা কোনো কারণে ধরে নাও আমাদের ফ্রেম নাম্বার পড়ে গিয়ে বসছে। তাহলে ক্লিয়ার হলো, আমি এখান থেকে অ্যারোটাও দিয়ে দিচ্ছি যে আমাদের পেজ নাম্বার 1টা আমাদের ফ্রেম নাম্বার 4-এ গিয়ে বসেছে। তো এই যে কারুকার্যগুলো কিন্তু অপারেটিং সিস্টেম করেছে, যে এই যে পেজিং কনসেপ্টটা, এটা কিন্তু সিপিইউ কোনোভাবেই জানে না। সিপিইউ জানার তো ব্যাপার না, কেন এগুলো তো সিপিইউর মধ্যে নেই, এগুলো সিপিইউর বাইরে রয়েছে। এটা অপারেটিং সিস্টেম তার মেমোরিকে এইভাবে ম্যানেজ করছে। প্রশ্নটা কি আসছে, এই যে আমাদের হার্ড ডিস্ক থেকে যে প্রসেসটা ছিল সেটাকে পেজে ডিভাইড করেছে, র্যামকে ফ্রেমে ডিভাইড করেছে, এক একটা পেজ গোটা এসে বসে যাচ্ছে একটা ফ্রেমের মধ্যে, এইসব কনসেপ্ট কিন্তু একদমই সিপিইউ জানে না। কি বললাম ক্লিয়ার হয়েছে, একদমই কিন্তু সিপিইউ জানে না। এবার গল্পটা কি ভালো করে আমরা কথা বলি, তাহলে ক্লিয়ার হবে। ধরে নাও সিপিইউ কোনো কারণে এই যে দেখতে পাচ্ছি এই প্রসেস P1 এর, ভালো করে দেখো লিখছি,
প্রসেস P1 এর ধরে নাও আমাদের এই যে 3 নম্বর যে ধরে নাও এই বাইটটা বুঝতে পারো 0 1 2 3, এই 3 নম্বর বাইটের অ্যাড্রেস জেনারেট করেছে। ধরে নাও এই তিনটেই হচ্ছে অ্যাড্রেস, যে আমার এইটা দরকার, তার মানে আলটিমেটলি সিপিইউর কোনটা দরকার, এই পোর্শনটা দরকার কোনোভাবে কোনো এক্সিকিউশন করার উপর। কিন্তু এইটা এখন কোথায় বসে আছে ভালো করে ভেবে দেখো তো, এইটা কিন্তু আমার এই জায়গাটায় বসে আছে, তাই তো? কেন কি দেখো, এর যে এই যে বাইটটা, প্রথম বাইটটা প্রথমেই বসবে, একদম ক্লিয়ার হয়ে গেছে, আর দ্বিতীয় বাইটটা দ্বিতীয় জায়গায় বসবে, তাই তো? আমরা ম্যাপিংটা এইভাবেই হয়। আর যখন আমরা এই পুরো যে গোটাটা যখন তুলে নিয়ে এসে এই যে 4 নম্বর ফ্রেমে বসালাম, তাহলে প্রথম যে বাইটটা এখানেই বসবে, আর দ্বিতীয় বাইটটা আমার এখানে বসবে। আলটিমেটলি দরকার কোনটা, আমার এই জিনিসটাকে দরকার। হ্যাঁ, তো আলটিমেটলি দেখো সিপিইউ এই যে প্রসেস P1 এর 3 নম্বর বাইটের অ্যাড্রেস জেনারেট করেছে, বাট এটা অ্যাকচুয়ালি কোথায় পড়ে রয়েছে, এটা কিন্তু আমাদের র্যামের মধ্যে এই জায়গায়, মানে আমার 9 নম্বর র্যামের যে 9 নম্বরে পড়ে আছে, ভালো করে দেখো এখানে 8 এর পর 9 আছে, একটু ক্লিয়ার করে তোমাদের দেখাই। এটা কিন্তু দেখো আমি এটাকে আনহাইলাইট করে দিলাম তোমাদের বোঝার জন্য, 9 নম্বর সেলে পড়ে আছে। তো 3 নম্বর যে অ্যাড্রেসটা জেনারেট করলো, যে প্রসেস P1 এর এই অ্যাড্রেসটা জিনিসটা দরকার ছিল, এই বাইটটা দরকার ছিল, বাট এটা অ্যাকচুয়ালি র্যামে কোথায় পড়ে রয়েছে, এটার পড়ে রয়েছে র্যামের 9-তে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তো এইটাই কিন্তু আমাদের বড় গল্প। এটা তো ওএস করেছে, সিপিইউ তো জানে না। সিপিইউ বলছে ভাই আমার এইটা দরকার, এই 3টা আমার দরকার। সিপিইউ বলেছে, সিপিইউ তো কোনো সাদা মনে কাদা নেই, ও বলে আমার 3 দরকার, বাট 3টা কোথায় পড়ে রয়েছে সেটা তো কেউ জানে না, এটা শুধু অপারেটিং সিস্টেম জানে। তো আলটিমেটলি অপারেটিং সিস্টেমকে কিন্তু এই জিনিসটা দিতে হবে, এখান থেকে যেটা চেয়েছে সিপিইউ সেটা কিন্তু অপারেটিং সিস্টেমকে দিতে হবে। তো দেবে কিভাবে, এখান থেকে মেন গল্প শুরু হলো, এখান থেকে এর পুরো ইনডেপথ কনসেপ্ট গুলো শুরু হচ্ছে। তাহলে বেসিক এর আগে অব্দি ক্লিয়ার হয়েছে। সিপিইউ যেটাকে যেই অ্যাড্রেসটা জেনারেট করে তাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস, এলএ লিখলাম, এটাকে কি বলা হয়, লজিক্যাল অ্যাড্রেস। বাট ওই অ্যাড্রেসের মালটা যেখানে পড়ে রয়েছে, র্যামের যেই অ্যাড্রেসে পড়ে রয়েছে, এটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, পিএ লিখলাম। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ভালো করে ক্লিয়ার করে নাও। সিপিইউ প্রসেসের যে ব্লকটা বলতে পারো বা যে বাইটটা বলতে পারো দরকার, তার জন্য সে কি জেনারেট করে, সে একটা অ্যাড্রেস জেনারেট করে, সেই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বলা হয়। আর আলটিমেটলি সেই বাইটটা র্যামে কোনো একটি জায়গায় পড়ে রয়েছে, ধরুন আমি এখানে দেখালাম, দেখতে পাচ্ছ যে আমাদের সেল নাম্বার 9 বা 9 অ্যাড্রেসে পড়ে রয়েছে। তো এই যে অ্যাড্রেসটা যেখানে পড়ে রয়েছে, দরকার সিপিইউ কে এইটা, কিন্তু এটা তো আর সিপিইউ তো হার্ড ডিস্ক থেকে নিতে পারবে না, ওকে কোথা থেকে নিতে হবে, ওকে র্যাম থেকে নিতে হবে। আলটিমেটলি তো কোথাও থাকতে হবে, তো ওটা তো র্যামে না থাকলেও নিতে পারবে না। তো র্যামে যেখানে পড়ে রয়েছে সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। তো এবার দেখো, এই যে লজিক্যাল অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে দিল, সেখান থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেস যদি ওএস জেনারেট না করে, তাহলে তো এটা পাঠাতে পারবে না, এই যে ব্লকটা পাঠাতে পারবে না। তো সেই জন্য এখানে একটা গল্প থাকে এমএমইউর গল্প। এমএমইউটা কি, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এটা ভদ্রলোক ধরে নাও অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে, তার কাজ একটাই হচ্ছে যে লজিক্যাল থেকে ফিজিক্যালে জেনারেট করে দেওয়া। কি বললাম, ক্লিয়ার হয়েছে? লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে তোমাদের কনভার্ট করে দেওয়ার যে গল্পটাই হচ্ছে এমএমইউ। কিন্তু এমএমইউ যেটা রয়েছে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এই পেজ টেবিলের সাহায্যে এটা করে। পেজ টেবিল এবার ব্যাপারটা কি, এটাখানি কথা বলি। দেখো, যখন কোনো একটি প্রসেস, ধরুন একটা প্রসেস P1 এর পেজ টেবিল, ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটি প্রসেসের জন্য যখন পেজিং হয় না, প্রত্যেকটি প্রসেসের কিন্তু একটা পেজ টেবিল থাকবেই, এটা প্রথমেই ক্লিয়ার করে নাও। প্রত্যেকটি প্রসেসের কিন্তু পেজ টেবিল থাকতেই হবে, নালে কিন্তু গল্প হয় না। তো যতগুলো পেজে ডিভাইড হয়েছে, সেই পেজগুলো যতগুলো, সেই পেজ টেবিলে ততগুলো এন্ট্রি থাকবে। প্রথমে ক্লিয়ার করে দিই, প্রসেস P1 দেখো কতগুলো পেজে ডিভাইড হয়েছে, তো দুটো পেজে ডিভাইড হয়েছে 0 আর 1। তাহলে পেজ টেবিলেও কিন্তু আমার দুটো কিন্তু সেল থাকতেই হবে, দুটো এন্ট্রি থাকতে হবে, যে আমাদের পেজ 0টা কোথায় আছে ভাই, পেজ 1টা কোথায় আছে। তাহলে এটা পেজ টেবিলে কি লেখা হয়, যে আমাদের এই যে পেজ, এটা 0 মানে হচ্ছে এই পেজ 0টা কোথায় বসছে, র্যামের কোন জায়গাটায় বসছে, বলবে পেজ 0টা দেখো এখানে দেখতে পাচ্ছ, পেজ 0টা কিন্তু আমাদের 1-এ বসছে, তাহলে এখানে 1 লেখা হবে। কি বললাম, ক্লিয়ার? আর এবার গল্পটা হচ্ছে, আমাদের পেজ যে 1টা কোথায় বসছে র্যামে, বলবে যে 4-এ বসছে, তাহলে এখানে 4 লেখা হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো পেজ টেবিলের সাহায্যে কিন্তু এই জিনিসটা করতে হবে। পুরো ক্লিয়ার হয়ে গেল? এইভাবে কিন্তু আমাদের কাজটা বেসিক হয়। পেজ টেবিলের কাজ হচ্ছে এইটা, প্রত্যেকটি প্রসেসের কিন্তু কি থাকবে, পেজ টেবিল নিজস্ব থাকবে। প্রত্যেকটি প্রসেসের নিজস্ব পেজ টেবিল থাকবে, তার মধ্যে কতগুলো এন্ট্রি হবে, যতগুলো প্রসেসের পেজে ডিভাইড হয়েছে, এখানে দুটো ছিল বলে দুটো এন্ট্রি রেখেছি। আর তার মধ্যে কি লেখা হবে, সেই যে পেজটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে পেজ নাম্বার 0টা কোথায় গিয়ে বসছে, কোন ফ্রেমে গিয়ে বসছে। তো আমাদের আলটিমেটলি যেই ফ্রেমের নাম্বারটা আমাদের পাশে এখানে লেখা থাকবে, মানে এটা কি, এটা হচ্ছে ফ্রেম নাম্বার। ক্লিয়ার হয়েছে? আর এই 0টা কি, এটা হচ্ছে পেজ নাম্বার। PNO লিখলাম, এটা FNO লিখলাম। মানে এর সাহায্য না দিলে, এটা যদি না থাকে টেবিলটা, কখনোই কিন্তু লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে এমএমইউ কনভার্ট
করতে পারবে না, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কিন্তু এটা কনভার্ট করতে পারবে না। তো এবার গল্পতে চলে আসি কিভাবে এই কনভার্সনটা হয়। এবার আমরা লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসে গল্পতে আমরা চলে আসি। এখান থেকে আমরা লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসটা বোঝার জন্য তাদের একটু স্ট্রাকচারটা আমাদের বুঝতে হবে। ধরুন এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস এল এ লিখলাম, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস পি এ লিখলাম। তো লজিক্যাল অ্যাড্রেসকে দুভাগে আমাদের কিন্তু ভাগ করতে হয়। এই একটাকে বলা হয় হচ্ছে আমাদের, এই প্রথম ভাগটাকে বলা হয় পেজ নাম্বার বলা হয়, পিএন লিখলাম। আর দ্বিতীয়টাকে বলা হয় পেজ অফসেট, পিও লিখলাম। সেম এখানেও এটা যে ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ডিভাইড হবে ফ্রেম নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ফ্রেম অফসেট। এই হচ্ছে বেসিক। এবার বলে স্যার এখানে গল্পটা কি, গল্পটা আমরা আসবো। দেখো আলটিমেটলি অফসেট জিনিসটা কি প্রথমে এটাও বুঝতে হবে। ফ্রেম এখান থেকে তো বুঝে গেলাম যে পেজ নাম্বারটা, তো এই যে পেজ নাম্বার ফ্রেম নাম্বার এগুলো তো সোজা, এটা তো এখানে লিখতে পারছো তোমরা স্ক্রিনে, আমি হাইলাইট করলাম দিস ইজ দ্য ফ্রেম নাম্বার অ্যান্ড দিস ইজ দ্য পেজ নাম্বার। বাট এই অফসেট জিনিসটা কি এবং অফসেটটা কি বলছে একদম ক্লিয়ার করবে। এবার বলবো কত বাইটের হয়, কেন কি সিপিইউ যে এখানে দেখো এই যে তিনটা জেনারেট করেছে, এই তিনটা অ্যাকচুয়ালি কি, তিনটা কিন্তু আমাদের বাইনারিতে জেনারেট করেছে। এটা কিন্তু ডেসিমালে না, আমরা ডেসিমালে লিখেছি, বাইনারিতে মানে কি 011 ধরে না, বা 11 সিম্পল করেছে, ঠিক আছে, কথার কথা বলছি। জিরোটাকে বাদ দিয়ে দাও, বাইনারিতে কি হয় 11 হয়, তাহলে সিপিইউ কিন্তু 11 জেনারেট করেছে। তো 11 গল্পটা কি 2 বিটের। প্রথমে জানতে হবে আমাদের যে এক একটা যে এই যে অ্যাড্রেস গুলো কত বিটের হবে। কি বললাম ক্লিয়ার হয়েছে? এই যে লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের হবে একটা সিস্টেম দেখে তোমাদের কিন্তু জেনারেট করতে হবে। কি করে জেনারেট করবে, খুব বড় ইম্পর্টেন্ট কথা, এটাকে নিয়ে একটু কথা বলি। তো লজিক্যাল অ্যাড্রেসটা কার, এটা প্রথমে যদি কথা বললাম, লজিক্যাল অ্যাড্রেস কিন্তু আমাদের প্রসেসের, যেটা অ্যাকচুয়াল অ্যাড্রেস প্রসেসের যেটা থাকে। আর ফিজিক্যাল অ্যাড্রেসটা কার, এটা কিন্তু আমাদের র্যামের গল্প। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে আমাদের প্রসেসের সাইজ কত। বলবে এখানে স্যার 4 বাইট বলেছে, তাহলে 4 বাইট কতটার মানে কি, 4 বাইটকে যদি 2 টু দি পাওয়ার 2 হচ্ছে তোমার ইকুয়াল টু 4 হয়, তাই তো। তাহলে 4 বাইট মানে 2 টু দি পাওয়ার 2, মানে এই মাথায় যে 2টা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সাইজ অফ দ্য লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস সাইজ কি করে পাবে, কত বিটের, তো বলবে 2 বিটের লজিক্যাল অ্যাড্রেস। অ্যাকর্ডিং টু মাই প্রবলেম 2 বিটের লজিক্যাল অ্যাড্রেস হবে। কেন, আমরা দেখো টোটাল সাইজ হচ্ছে 4 বাইট। হ্যাঁ 4 বাইট, আমরা সবসময় বাইটে নিয়ে এসে ক্যালকুলেশন করি, বাইট হচ্ছে লোয়ার, বিটে যাই না কিন্তু বাইটে নিয়ে আসি। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো বাইটের কথা যদি আমি বলি, তাহলে আমাদের প্রসেসের সাইজ হচ্ছে 4 বাইট। তাহলে 4 বাইট মানে কি, আলটিমেটলি 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4। তাহলে তোমরা এইভাবে করতে পারো, লগ বেস 2 4 করলে তোমরা কিন্তু 2ই অ্যান্সার পাবে। এইভাবে তোমরা চাইলে করতে পারো। তো আলটিমেটলি এটার মানে হচ্ছে দুটো বিট দিয়ে কিন্তু আমাদের এই প্রসেসের ইন্ডিভিজুয়াল জায়গাগুলো কিন্তু বাইট, তাই তো করে দেবো, দুটো বিট দিয়ে তো করতে হবে। এখানে 4টে আছে, তো কি হবে, ধরো না এই জিনিসটাকে আমরা 00 ধরলাম, এটাকে আমরা 01 ধরলাম, এটাকে আমরা 10 ধরলাম, এটাকে আমরা 11, তাই তো। 4টে বাইট মানে হচ্ছে আমরা দুটো বিট দিয়ে তাকে রিপ্রেজেন্ট অ্যাড্রেসিং করবো। প্রথমে এটা 00, তারপর এটা 01, তারপর 10, তারপর 11, এইভাবেই হয় জিনিসটা। হয়ে গেল, তার মানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু আমাদের লজিক্যাল অ্যাড্রেস কিন্তু 2 বিটের। কিভাবে বুঝলাম, এইভাবে আমরা পেলাম। এবার র্যামের সাইজ কত দেখো, র্যামের সাইজে 12 বিট, 12 বিট। নর্মালি এটা এরকম ভাবে হয় না, মানে আমাদের 9 হয়, 16টা হয়, মানে 2 এর পাওয়ার সবসময় থাকে, নয় 8 হয়, নয় 16 হয়, নয় 32 হয়। বাট আমার এক্সাম্পল আমি রাফলি এখানে 12টা বিটে রেখেছি। ধরে নাও এটা আমাদের বোঝার জন্য আমি হাইপোথেটিক্যাল বললাম, এখানে আমাদের 16টা বিটেই আছে, 16 বিটস আছে, জাস্ট বোঝার জন্য বলছি। কিন্তু তলায় আর কিছু করিনি আমি। ধরে নাও এখানে 16খানা বিটই আছে, মানে 16খানা বাইট আছে, 11 অব্দি আছে, তো 16 তোমরা ধরে দিয়ে চলো, ক্যালকুলেশনে ডিফিকাল্ট, মানে পয়েন্টে চলে আসবে। কেন কি আমি যখন করবো, কেন কি কোনোভাবেই তোমার লগ বেস টু, সেম ফর্মুলা সেম, লগ বেস টু 12 করলে কখনোই তোমার আসবে, তোমার 3 পয়েন্ট সামথিং আসবে, হিসাবটা তাইভাবে আসবে। কেন কি আমরা যদি 16 করি তাহলেই কি আমার 4 আসবে। কি বললাম ক্লিয়ার হয়েছে? 16 করলেই কিন্তু আমার 4 আসবে। তো ধরে নাও এটা 16 খানাই আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ধরে নাও 16 খানা আছে। তো 16 খানা থাকলে আমাদের কি হয়ে যাবে, আলটিমেটলি যদি এখানে 16 হয়, আমি যদি বলছি 16 বাইটের যদি র্যাম হয়, তাহলে এখানে 8খানা আমাদের ফ্রেম হয়ে গেছে, মানে আরো তলায় আরো 3টে আছে। যেহেতু আমাদের আমরা 4-এ রেখেছি বলে ক্যালকুলেশনে কত দূর যাবো না, বাট বোঝানোর জন্য। তো সেই সূত্রে আমাদের কি হয়ে গেল, তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে, 4টে বিট দিয়ে, 16 মানে হচ্ছে 16 মানে হচ্ছে 4 বিট দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আইসার মতন ক্লিয়ার হয়ে গেল। ফিজিক্যাল অ্যাড্রেসের লেন্থ হচ্ছে আমাদের 2 বিট, আর আমাদের লজিক্যাল অ্যাড্রেসের হচ্ছে 2 বিট, আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 4 বিট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে কত বিট দিয়ে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হবে এবং কত বিট দিয়ে আমাদের লজিক্যাল অ্যাড্রেস হবে। এইবার তাহলে দেখো গল্পটা, আর অফসেট কিন্তু সবসময় সেম থাকবে। অফসেট জিনিসটা কি বলে দিই, এই যে দেখো আমাদের যে একটা যে ব্লকিং করা হয়েছে, যে ব্লকটাকে দেখো, এই ব্লক মানে কি, এটা 2 বিটের একটা ব্লক। কি হয়েছে, 2 বিটের একটা ব্লক। তো দুটো বিট, মানে এখানে এটা ধরো বিট নাম্বার 1, এটা বিট নাম্বার 2, সব জায়গায় তাই সেম আছে। এখানে বিট নাম্বার 1, বিট নাম্বার 2, বিট নাম্বার 1, বিট নাম্বার 2, এইভাবে। অ্যাকচুয়ালি বিট না, বাইট বলতে পারো, বাইট নাম্বার 1, বাইট নাম্বার 2।
সেম আমাদের কিন্তু প্রসেসও তাই হয়েছে, মানে এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে পেজের সাইজটা বা ফ্রেমের সাইজ এটা সিমিলার হয়। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি বুঝলাম যে অফসেটটা হচ্ছে আমাদের এক একটা পেজ বা ফ্রেমের মধ্যে কতগুলো করে আমরা বাইটকে স্টোর করছি। তাহলে আলটিমেটলি আমাদের পেজ সাইজ বা ফ্রেম সাইজ তোমাদের 2 বাইট বলে দেওয়া রয়েছে। তাহলে সিম্পল তোমরা 2 বাইট মানে কি 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, তার মানে বুঝলাম যে এইটা আমাদের 1 হয়ে যাবে। মানে এটুকু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের পেজ অফসেটে কতগুলো বিট থাকবে, একটা বিট থাকবে, মানে একটা বিট দিয়ে আমি কিন্তু পেজ অফসেটকে ডিনোট করে দেবো। তাই তো করেছি, হিসাবে দেখলে তো তাই করে দেবো 0 1 যদি আমরা ডিনোট করি এখানে 0 1 এরপরও 0 1, মানে একটা পেজের মধ্যে দুটো করে আমাদের বাইট রয়েছে, তাকে আইডেন্টিফাই করার জন্য আমার একটা বিট ইজ মোর দ্যান এনাফ। তো সেই সূত্রে গেলে এখানে আমাদের যে পেজ অফসেট বা ফ্রেম অফসেটের যে ভ্যালুটা মানে এখানে বললাম যেখানে একটা বিট দিয়ে আমি ডিনোট করতে পারবো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের আলটিমেটলি পেজ অফসেট আর ফ্রেম অফসেটের কিন্তু নাম্বার অফ বিট কিন্তু সিমিলারই হয়, নিয়ম এটা। ঠিক আছে, কেন কি আমরা যে এক একটা পেজ ধরে এক একটা ফ্রেমে ঢুকি, তাহলে এক একটা পেজের মধ্যে যতগুলো বাইট থাকবে ততগুলোই এক একটা ফ্রেমের মধ্যে থাকবে, সেই সূত্রে এটা সেম হয়ে গেল। এবার তাহলে পড়ে রইল আমাদের পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে একটা বিট, আর এখানে ফ্রেম নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য টোটাল 4টে ছিল, একটা চলে গেল এখানে, তাহলে আমাদের 3টে বিট কিন্তু হয়ে গেল। 3 1 4, তাহলে আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস 4 বিটের ছিল, তো সেই সূত্রে গেলে 3 + 1 4 হয়ে গেল, মানে 3টে বিট দিয়ে আমি ফ্রেম নাম্বার ডিনোট করব আর একটা বিট দিয়ে তার অফসেটকে ডিনোট করব। আর পেজ নাম্বার মানে হচ্ছে এখানে একটা, এখানে একটা, ক্লিয়ার হয়ে গেল, 1 1 এর গল্প রয়েছে। তো এই হচ্ছে বেসিক আইডিয়াটা, এই হচ্ছে ব্যাপার। তো এখানে গল্পটা আমি চলে আসলাম, যখন সিপিইউ যখন 1 1 জেনারেট করেছে, তাহলে 1 1 এখানে বসাও, এই 1 এখানে 1 হয়ে গেল, 1 1 জেনারেট করেছে। এইবার মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি দেখলো, এই যে 1টা যেখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ 1, এই 1 মানে এটা পেজ নাম্বার, এই 1টা কি দেয়, পেজ নাম্বার। তাহলে এই চলে আসলো আমাদের পেজ নাম্বারের গল্প। এবার পেজ নাম্বার 1-এ কি লেখা আছে ভাই, 4 লেখা আছে। 4টাকে বার করো, 4টাকে বার করে আমাকে কিসে করতে হবে, 4-এর বাইনারি কি আছে, যদি বাইনারি থাকবে 4-এর বাইনারি হচ্ছে 100, ভালো কথা। তাহলে 100 চলে আসলো, হিসাবে ক্লিয়ার হয়ে গেছে। এইবার প্রশ্নটা কি, আমাদের সেই যে এই যে 4, এই যে 4-এর যে আমাদের চলে আসলো 100, তো এইটা আমাদের কিন্তু 3 বিটে আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার হয়েছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ 3 বিটস, 3 বিটে আমি পেয়ে গেছি। এইবার প্রশ্নটা হচ্ছে আমাদের সেই 4 নম্বর ফ্রেমে গিয়ে যাবে, কি বললাম 4 নম্বর ফ্রেমে যেতে হবে। তো 4 নম্বর ফ্রেমে গিয়ে কোন বাইটটাকে দেখবে, দেখো এখানে 100 লিখে দাও, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করছি 100, আর এখানে তো 1টা ছিলই, এখানে 1টা অ্যাজ ইউজুয়াল কপি করে দাও। তো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো জায়গাটায় 1001, ঠিক আছে, 1টা কপি করলে, তাহলে এই জিনিসটার মানে দেখো কি হচ্ছে 1001, 1001কে যখন তোমরা বাইনারিতে ডেসিমালে নিয়ে গেলে তোমরা 9 পাবে, দেখো তাই তো আসছে 9, 9এই তো পড়ে আছে আলটিমেটলি। তো এইটাকে ধরে নিয়ে আমাদের কোথায় পাঠানো হবে, সিপিইউ কে দিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলে কি করে আমাদের 3 থেকে 9-এ চলে আসলো। তাহলে এখান থেকে আমরা পেজ টেবিলের মারফতে কি পেলাম, আমরা পেয়ে গেলাম ফ্রেম নাম্বারটা। তো ফ্রেম নাম্বার লিখে নাও, আর অফসেটের ভ্যালু সবসময় যা ছিল লজিক্যালে ছিল যেই পোর্শনটা, দেখে দেখে তোমরা ফিজিক্যালও এটা আমাদের অ্যাড্রেসে পেস্ট করে দাও। তাহলে 1001 রয়েছে, তো সেটাকে জুড়ে দিলে কি হবে 1001, এটার যদি ডেসিমাল করে 9, তাই তো আসছে, দেখো 9এই তো পড়ে আছে আমার। এইভাবে কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কিন্তু কাজ করে। এটাই পুরো আইডিয়াটা ছিল। পেজিং কি করে, পেজিং তো কি জিনিস আমাদের এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার পেজিংটা হওয়ার পর সিপিইউ কে কিভাবে, সিপিইউ এর সঙ্গে কিভাবে জিনিসগুলো কাজ হয়, পুরো ওয়ার্কিং ফ্লোটা দেখালাম। মাঝখানে যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কিভাবে তার কাজটা করছে, কারণ আলটিমেটলি যে আমাদের হার্ড ডিস্কের মধ্যে একটা যে পেজগুলো কিন্তু র্যামের একটা ফ্রেমে গিয়ে বসছে। এবার এই জিনিসটা পুরো ট্র্যাকিং কোথায় থাকে, এই পেজ টেবিলের মধ্যে ট্র্যাকিং থাকে, কোন পেজটা কোন ফ্রেমে গিয়ে বসছে। যখন সিপিইউ কোনো লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, সেখান থেকে কি করে ফিজিক্যাল অ্যাড্রেসকে কনভার্ট করে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কিভাবে কনভার্ট করে সেটাকে সিপিইউ কে পাঠায়, তার পুরো স্ট্রাকচারটা বুঝিয়ে দিলাম। কারণ কি এটাই কিন্তু আমাদের পরবর্তীকালে লাগবে। আলটিমেটলি ইউ হ্যাভ টু ডু দিস থিং অনলি। এটাই আমরা পরে গল্পতে আমরা ভালো করে একটা প্রশ্ন দেখে কিন্তু আমরা সেটাকে সলভ করবো। তো এই ছিল আইডিয়াটা বলতে পারো আমাদের পেজিং এর। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।